এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমি প্রতিদিন জবাব চাই বাংলাতে রাত 8টার সময় আসি রিপাবলিক বাংলায়। আমি আজ মিনমিনে মিডিয়া, তথাকথিত সেকুলারপন্থী, মুক্তমনা এবং বামপন্থীদের একটা উপদেশ দিচ্ছি। মিনমিনা মিডিয়াকে বেশি করে এই উপদেশটা দিচ্ছি। হিন্দুদেরকে সস্তা ভাবা বন্ধ করুন, কারণ আপনারা আপনাদের ব্যবসাটা করছেন, আপনাদের সাংবাদিকতা করছেন, আপনাদের রাজনীতিটা করছেন হিন্দুস্তানে। হিন্দুদেরকে নিয়ে ছেলে খেলা করাটা বন্ধ করুন। হিন্দুরা কি পারে, হিন্দুরা একজোট হলে কি করতে পারে, এটা আপনাদের হয়তো ধারণা নেই। ব্রিটিশদেরকে জিজ্ঞেস করবেন। আপনাদের হয়তো ধারণা নেই, মোগলদেরকে জিজ্ঞেস করবেন। আপনাদের হয়তো ধারণা নেই যারা মধ্যপ্রাচ্য থেকে এসে আমাদের খাবার দাবার, পোশাক আশাক, সংস্কৃতি সমস্ত কিছু বদলে দিয়েছে, তাদের গিয়ে জিজ্ঞেস করবেন। হিন্দুদেরকে ভাগে ভাগে রেখে দেওয়া হয়েছিল, তার কারণ হিন্দুরা একজোট হলে জগন্নাথের রথের চাকা যেভাবে এগিয়ে যায়, 4-5 চুরমার করে দিয়ে মহাপ্রলয় হয় জগন্নাথের রথের চাকা আটকালে। হিন্দুদেরকে আটকালে, হিন্দুদেরকে তছনছ করে দেওয়ার মনোকামনা কারোর যদি থাকে, তাদের অবস্থা তাই হয়। এবং এবার যেন মনে হচ্ছে কিছু রাজনীতিবিদ যারা হিন্দুদেরকে 12টা বাজিয়ে দেবেন বলেছিলেন, তাদের অবস্থা এমনই শোচনীয় হতে চলেছে। আজকে অনেকে অবাক হয়ে আমাকে টেলিফোন করছিলেন, আজকে অনেকে আমাকে ফেসবুকে, ইউটিউবে লিখছেন যে ময়ূকদা 90% বেশি ভোটিং, 92% পোলিং, 92% রাজ্যে পোলিং, শামশেরগঞ্জে 95%, বেলডাঙ্গাতে 93%, এরকম লেভেলে পোলিং। এটা কারা ভোটটা দিল? মুসলিম সমাজ এক কাট্টা হয়ে গেল। সিপিএম এর লোকেরা সবাই ভোট দিতে গেল, তৃণমূলের লোকেরা সবাই ভোট দিতে গেল। আপনারা ভুল হিসেব এই মুহূর্তে করছেন, ভাবছেন, বলছেন। মুসলিম সমাজের মধ্যে আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে, যেটা হুমায়ুন কবির আমাকে এই রিপাবলিক বাংলায় এসে বলেছিল, মুসলিম সমাজ ভোটটাকে উৎসব হিসেবে নয়, মাকসাদ হিসেবে মনে করে, একটা মিশন। প্রয়োজনে 1000 টাকা পকেটে নিয়ে বিদেশ থেকে চলে আসবে, 500 টাকা পকেটে নিয়ে বাথরুমের সামনে বসে গোটা রাত ট্রেনের মধ্যে আনরিজার্ভ কম্পার্টমেন্টে বসে চলে আসবে, কিন্তু আসবে। পরিযায়ী শ্রমিকরা তারা আসবে। মুসলিম সমাজ বরাবর ভোটটা দেয়, এবং যেখানে 100 জনের ভোট, সেখানে 99 জনের ভোট পড়ে। মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভোটিং পার্সেন্টেজ বরাবর বেশি। এবার তাহলে কি হলো? এবার আসলে হিন্দুরা এককাট্টা হয়ে নিজের ভোটটা নিজে দিল, যেটা এতদিন দেয়নি। কারণ হিন্দুদের মধ্যে এবার ভয় ঢুকে গেছে, এখন তো বড় জোর আমাকে সাম্প্রদায়িক বলবে, এবার যদি ভোট না দিই হয়তো পরের বার আমাকে লোকে রিফিউজি বলবে। তার কারণ হরগোবিন্দ দাসদের সাথে যেটা হয়েছিল সেটা আমার সাথে হতে পারে। হিন্দুরা ভোলেনি রিপাবলিক বাংলা যে কভারেজগুলো করেছিল। মুর্শিদাবাদের মায়েদের কথা যতবার আজকে হিন্দুরা ভোট দিতে গেছে, মুর্শিদাবাদে, মালদাতে, শামশেরগঞ্জে, পার্লালপুরে যেখানে রিফিউজি ক্যাম্প হয়েছিল, হিন্দুরা ভোলেনি সেখানকার কথা। হিন্দুরা ভোলেনি যে তাদের এক এবং একমাত্র দোষ ছিল যে তারা হিন্দু, এবং হিন্দুদের অবিশ্বাস্য একটা কনসলিডেশন এবার প্রথম দফার নির্বাচনে বাংলা দেখলো। বাংলার মানুষ বুঝলো হিন্দুদের জীবন এত সস্তা নয়। কোথায় কোথায় হিন্দুদের ঘর পোড়ানো যায় না, কোথায় কোথায় হিন্দুদের বাড়ি তছনছ করা যায় না, কোথায় কোথায় হিন্দুদেরকে উদ্বাস্তু করা যায় না, কোথায় কোথায় পরিচয় জেনে শাখা সিঁদুর ভাঙা যায় না, কোথায় কোথায় পরিচয় জেনে মেরে ফেলা যায় না। এবার আর নয়,
অনেক হয়েছে। মুর্শিদাবাদের মায়েরা 2025 সালে যা যা বলেছেন 2026 সালে সেটারই বদলা নেবেন, নিলেনও। ভোটিং পার্সেন্টেজ নিয়ে যারা অবাক হচ্ছেন তারা জেনে রাখুন, 92% ভোটের মধ্যে থেকে সিংহভাগ ভোট সম্ভবত হিন্দুদের, এবং হিন্দুদের অপ্রত্যাশিত কনসলিডেশন এবার হয়েছে। কি বলেছিলেন মায়েরা, কি আর্তনাদ করেছিলেন, যে আর্তনাদ আপনাদের মিনমিনে মিডিয়ার এসি ঘর অব্দি, স্টুডিও অব্দি পৌঁছায়নি। মিনমিনে মিডিয়া, সিনিয়র মিনমিনে এদের নিয়ে কোনো শো পর্যন্ত করেনি। রিপাবলিক বাংলা টানা এদের কথা বলে গেছে, এবং তার জন্য একের পর এক মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা। আমরা ভুলিনি, আমরা হিন্দুদের পাশে ছিলাম, আছি, থাকবো। দেখুন মুর্শিদাবাদের মায়েরা ঠিক কি বলেছিল 2025-এ। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? এবার ভোট দেওয়ার সময় 2025-এ হিন্দুরা যে উদ্বাস্তু হয়েছিল, এই আতঙ্কটা কাজ করেছে মুর্শিদাবাদের মানুষের মধ্যে, মালদার মানুষের মধ্যে, উত্তরবঙ্গের মানুষের মধ্যে এই আতঙ্কটা কাজ করেছে যে চিকেন স্নেক, সে চিকেন স্নেকের থেকে কতটা দূরত্বে জলপাইগুড়ি, কতটা দূরত্বে নকশালবাড়ি, আলিপুর দুয়ার, শিলিগুড়ি করিডোর থেকে কতটা দূরত্বে, সামান্য দূরত্বে। যারা চিকেন স্নেক কেটে ফেলার কথা বলে, যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদের হয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার টুকরে গ্যাংয়ের হয়ে সওয়াল করেছেন। ভারতকে ছোট দেখে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে ভারতের নির্বাচন কমিশনারকে তুলনা করেছেন। হিন্দুরা কি ভুলে যাবে? হিন্দুরা ভুলে গেছিল 2025 সালে কি হয়েছে? হিন্দুরা কিচ্ছু ভোলে না। 2025 সালে নিজ ভূমে পরবাসী হয়ে সেই সকালের কথা আমরা ভুলে গেছিলাম, যে সকালে আমরা দেখলাম নদীর ওপার থেকে এপারে, মুর্শিদাবাদ থেকে মালদায় হাজারে হাজারে হিন্দু, তারা 1946 নয়, 1971 নয়, 1947 নয়, 2025 সালে বাংলার মানুষ দেখলো 2025 সালে সারি সারি হিন্দু তারা রিফিউজি ক্যাম্পের দিকে যাচ্ছে। ক্যাম্পের নাম পারলালপুর। কোনো মিনমিনে মিডিয়া সেদিন আসেনি, রিপাবলিক বাংলা গোটা ভারতকে দেখিয়েছিল বলে তারপর মিনমিনে মিডিয়া একটু একটু করে খবর দেখাতে থাকে। তার আগে হিন্দুরা প্রতি বছর এভাবে উদ্বাস্তু হলেও মিনমিনে মিডিয়া কোনো দিন এই খবর কারেনি। হিন্দুরা ভুলে গেছে, কিচ্ছু ভুলে যায়নি হিন্দুরা। 2025 সালের সেই ছবি তারা বারবার দেখেছে, আমি আরেকবার দেখাবো, শুধু দেখুন। না, তাড়াহুড়ো করবেন না, এখানে কোনো টেনশন নাই, কেউ তাড়াহুড়ো করবেন না। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, এখান থেকে যান, ওইখানে পুলিশ আছে, যার যার নাম বলবেন এন্ট্রি করবে, যান এখান থেকে যান, অসুবিধা নাই। এখান থেকে সবাই আমরা হিন্দুরা আছি। এগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের খুব যান যান যান, অসুবিধা নাই। প্রশাসন কি, প্রশাসনের কি ভূমিকা আছে? আসতে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। এখানে আমি কেন 2025-এর এই ছবিগুলো দেখাচ্ছি? 2026-এর এমন একটা দিনে যেদিন আমার ব্রেকিং নিউজ নেওয়ার কথা, যেদিন আমার জানানোর কথা এই মুহূর্তে কত পার্সেন্টেজ ভোট হলো। বিশ্বাস করবেন না, 93% প্রায় ভোট হয়েছে, এবং সেই ব্রেকিং নিউজটা নেব। আপনার মনে হচ্ছে 93% মানুষ কোনো রিগিং ছাড়া, কোনো ছাপ্পা ভোট ছাড়া, মৃত ভোটের কোনো হিসেব ছাড়া বিশুদ্ধ ভারতীয়রা 93% ভোট এমনি এমনি দিয়ে ফেললো? আপনার মনে হচ্ছে যে 100% সংখ্যালঘু সমাজ ভোট দিয়েছে বলে এই সংখ্যাটা? না,
100 জনের মধ্যে 99 জন সংখ্যালঘু বরাবর ভোট দেয়। যারা ভোট দেয় না, যাদের ভোটের পার্সেন্টেজ কম, অর্থাৎ হিন্দুরা, যারা মনে করে দূর কি হবে ভোট দিয়ে, সেই তো করাপ্টেড গভর্নমেন্ট, সেই তো বাজে গভর্নমেন্ট, ওইখানে তো মোদি থাকবে, এখানে তো আমার দেশটা নষ্ট হয়ে যাবে, তারাও এবার বুঝতে পেরেছে কাঁপুনিটা তাদেরও ধরেছে। লগ্নজিতা চক্রবর্তীদের আশেপাশের শহুরে মানুষদেরও এবার কাঁপুনিটা ধরেছে, যে এবার তাদেরকেও ধরে ধরে বলা হবে অনেক তো হলো হিন্দুদের গান, এবার একটু সেকুলার গা। কাঁপুনিটা ধরছে শিক্ষিত সমাজের মধ্যে। বাঙালি হিন্দুরা বুঝতে পারছেন, তাদের ফ্ল্যাট বাড়িতে একদিন হঠাৎ করে কিছু রোহিঙ্গা ঢুকে বলবে যে আমাকে থাকতে দিন, পরের দিন বলবে যে আপনার বেডরুমটা ছেড়ে দিন, তার পরের দিন বলবে আমরা তো বেডরুমে আছি, আপনি আপনার কাপড় চোপড় সমস্ত কিছু পুড়িয়ে ফেলুন, আমি যে কাপড়গুলো দিচ্ছি সেই কাপড়গুলো পরুন। তারপরের দিন বলবেন না আপনি টেবিলে বসে খেতে পারবেন না, আমার কাছে নির্দেশ আছে আপনি মাটিতে বসে খাবেন। তারপরে বলবে না না এই ঠাকুরগুলো রাখা যাবে না, এই ঠাকুর দেবতা এই সমস্ত কিছু সরিয়ে ফেলুন, আমি যা বলছি তাই করুন। এবং তারপর একদিন বলবে অনেক হয়েছে, কথা শুনছো না, হয় ধর্মান্তরিত হও, নয়তো মৃত্যুবরণ করো, নয়তো বেরিয়ে যাও ঘর থেকে, ফ্ল্যাট থেকে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এই রেকর্ড সংখ্যক ভোট, সেটা এমনি এমনি হয়। এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে, অবিশ্বাস্য নাম্বার এই মুহূর্তে আসছে, রেকর্ড ভারতের ইতিহাসে বাংলায় প্রথম দফার যে ফেজ, সেই ফেজে এই মুহূর্তে খবর আসছে 92% ভোটদান হয়ে গেছে। প্রায় প্রথম দফায় 92% ভোটদান, সব থেকে বেশি ভোট। জ্ঞানেশ কুমার নিজে এই কথা বলেছেন, ভারতে পশ্চিমবঙ্গে এই পরিমাণ রেকর্ড ভোট কোনোদিন হয়নি। সব থেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে এবং তার পাশাপাশি শামশেরগঞ্জে, রঘুনাথগঞ্জে সর্বাধিক ভোট পড়েছে। 2021 থেকে অনেক বেশি ভোটদান এই মুহূর্তে। কোথায় কত পার্সেন্ট ভোটিং হয়েছে একবার দেখে নেব, একবার দেখে নেব কোথায় কত পার্সেন্ট ভোট হয়েছে। সেই গ্রাফিক্সটা এবার ফুল ফ্রেমে আমি দেখে নেব। এই গ্রাফিক্সটা মোটামুটি আপডেট হতে হতে যাচ্ছে। একবার আমি দেখে নেব কোথায় কত শতাংশ ভোটিং হয়েছে, একবার দেখি। 93.94% ভোট কোচবিহারে পড়েছে। এই ফিগারগুলো আপডেট হচ্ছে, 6টা অবধি এই ফিগারগুলো ক্রমাগত আপডেট হতে যাচ্ছে। আলিপুরদুয়ারে 90%, 90.15% ভোট। জলপাইগুড়িতে 92.72% ভোট। এই সমস্ত জায়গা কিন্তু শিলিগুড়ি বা চিকেন স্নেকের পাশে। কালিম্পংয়ের গোর্খা ভাইয়েরা প্রথম থেকেই বলেছিলেন এবারের ভোট রাষ্ট্র নির্মাণের ভোট, এবার আমরা রোহিঙ্গাদের পরাস্ত করব। দার্জিলিংয়ে ভোটের আগে থেকে শুরু হয়ে গেছিল রোহিঙ্গা খেদাও আন্দোলন। বাংলাদেশি অনুপ্রবেশকারী দেখলেই গোর্খা ভাইরা বলেছিলেন আমরা থাকতে দেব না। একের পর এক জায়গাতে, পাহাড়ি জায়গাতে চুরমার করে দেওয়া হয়েছে অনুপ্রবেশকারীদের বস্তি। কালিম্পংয়ের পরে পরপর দেখতে থাকবো। দার্জিলিং একই অবস্থা, 87.75% ভোট। মাথায় রাখবেন দার্জিলিংয়ে এমন কিছু ভোটিং কেন্দ্র আছে যেখানে 17 ঘন্টা লাগে যেতে, 17 ঘন্টা। এত দুর্গম পাহাড়ের মধ্যে ভোটিং কেন্দ্র আছে। উত্তর দিনাজপুর 91% ভোট। দক্ষিণ দিনাজপুর 94.81% ভোট। মালদায় 91.61% ভোট। মুর্শিদাবাদ 92.66, 92.66% ভোট। পূর্ব মেদিনীপুর 90%। সমস্ত জায়গায় 90-এর ওপরেই। এবং এর পরের ব্রেকিং নিউজটা, যে ব্রেকিং নিউজটা নেব, রঘুনাথগঞ্জের পাশাপাশি শামশেরগঞ্জে অসম্ভব বেশি ভোটিং পার্সেন্টেজ। হিন্দুদের কনসলিডেশন কি হতে পারে সেটা আসামে আমরা দেখেছি, বিহারে আমরা দেখেছি, আমরা উত্তরপ্রদেশে দেখেছি। এবং এই ঝড়টাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা ভুল বলেননি। উত্তরাখণ্ডের যে গঙ্গা, তার যে ঝড়, সেটা উত্তরপ্রদেশে যেভাবে আছড়ে পড়েছিল, বিহার অবধি যে গঙ্গা মাইয়া এসেছিল, সেই গঙ্গা মাইয়াই তো আমাদের এখানে এসে গঙ্গা সাগরে মিশেছে। বিহারে যে ঝড় আছড়ে পড়েছিল, সেই ঝড়, সেই সুনামি, হিন্দুত্বের সুনামি কলকাতাতেও আছড়ে পড়ছে। আপনারা বুঝতে পারছেন না, আপনারা যারা সেকুলার পন্থী, আপনাদের ডাকনাম মাকু শেকু যাদের তারা বুঝতে পারছেন না। আপনারা বুঝতে পারছেন না সাধারণ মানুষের মধ্যে কি ভয়, কি ত্রাস কাজ করছে। এবার ভোট না দিলে বাংলার অধিকাংশ হিন্দু পরিবার তারা রিফিউজি হবে।
আর এগুলো নিয়ে কথা বললে ময়ূকের মতন অনেককে বলে দেওয়া হবে, দাগিয়ে দেওয়া হবে সাম্প্রদায়িক, বড়জোর সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হবে। কিন্তু এবারের ভোটটা যদি আপনারা না দিতে পারেন বা পারছিলেন, আপনাকে তো রিফিউজি হতে হবে মশাই। পরের বার নববর্ষ বলতে পারবেন কিনা, শুভ অক্ষয় তৃতীয়া বলতে পারবেন কিনা, এবারের ভোটটা তো সেটা নিয়ে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 12টা বাজিয়ে দেওয়ার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 12টা রাজনৈতিকভাবে বাজিয়ে দিচ্ছে হিন্দুরা। মমতা বন্দ্যোপাধ্যায় 12টা বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন, হিন্দুরা বলল আমরা ভোট বাক্সে 12টা বাজিয়ে দেবো। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বলা যায় নাকি একটা কমিউনিটিকে? একটা কমিউনিটি তাদের যদি লেলিয়ে দেওয়া হয় 12টা বাজিয়ে দেবে নাকি? 1 সেকেন্ড না 2 সেকেন্ডে? আসুন না, 12টা বাজান না। মুর্শিদাবাদ 12টা বাজাচ্ছে এবার, মালদা 12টা বাজাচ্ছে এবার, কলকাতাও 12টা বাজাবে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারও 12টা বাজাবে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভুল রাজনীতি করছিলেন। আমি জানি না আইপ্যাক ওনাকে কি বুঝিয়েছিল। দেখুন, आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার জবাব তো বাংলার ভোটাররা দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বিস্মিত হয়েছেন যে পরিমাণ ভোট এবার পড়েছে সেটা দেখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হাই ভোট পার্সেন্টেজ, যেটা এবার চমকে দিয়েছে সবাইকে। তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা যারা এতদিন ধরে বলছিলেন তৃণমূলই জিতবে, তারাও এবার বলতে শুরু করেছেন না, কিছু তো একটা চেঞ্জ হচ্ছে, কিছু তো একটা হচ্ছে, বোঝা যাচ্ছে না। একবার দেখে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন, এবং তারপর ছোট ছোট করে প্রতিক্রিয়া নেব এই হাই ভোট পার্সেন্টেজ নিয়ে আমার যারা অতিথিরা আছেন তাদের কাছ থেকে। একবার দেখে নিই। कुछ दिनों पहले असम, केरलम और पुडुचेरी में भी मतदान संपन्न हुआ है। वहां भी रिकॉर्ड मतदान हुआ है। पहले भी हमने देखा है देश में जहां जहां भारी मतदान हुआ है वहां बीजेपी को प्रचंड विजय मिली है, प्रचंड विजय मिली है। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और जालमुरी भी बांटी जाएगी। আমি অরিন্দম ভট্টাচার্য, সুদীপ্ত গুহ, চন্দ্রচূড় ঘোষ এবং পথিকৃৎ পাইনের কাছে যাওয়ার আগে, আমি অরিন্দমদার কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন তিনি হারতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটিং নিয়ে চিন্তিত নয়, তিনি বলছেন এবার কাউন্টিংয়ে খেলা হবে। আতঙ্কটা কোন লেভেলে ঢুকেছে ভাবুন। তিনি কমব্যাট করার জন্য এখন বলছেন কাউন্টিং তোমাদের সামলাতে হবে। আরে আরেক দফার ভোট আছে এখনো বাকি, এতটা নার্ভাস হয়ে গেলে চলে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন লড়েছেন, আরেক দফা 29 তারিখ লড়বেন না? কাউন্টিংয়ে কি খেলা হবে? ওনাকে নাকি কোন অফিসার বলেছে, সেটা শুনি এবং তারপর অতিথিদের কাছে যাই। কাউন্টিংয়ে খেলা হবে, একজনের মেসেজ আমার কাছে এলো একটা অফিসারের। ওরা তো জানে না আমি কোথার থেকে পাই। আরে ভাই, আমারও তো কিছু বন্ধু বান্ধব আছে ভাই, ও এলো ইশারা আছে, পাঠিয়ে দেয়। লিখেছে কাউন্টিংয়ের দিন তো খেল হোগা। আরে ক্যা খেল হোগা? প্ল্যানটা শুনুন। যখন কাউন্টিংয়ে কেউ যাবে, বি অ্যালার্ট। ধান্দাটা হচ্ছে, ধরুন কাউন্টিংয়ে সে গুনে অ্যানাউন্স করে দিল, খাতায় নোট করে নিল
কিন্তু জিতছেন আমি 4000 ভোটে, কিন্তু ও দেখাবে কম্পিউটারে লোড করবে 2000 ভোটে। এই করে করে নাম্বারটা কাটবে। অরিন্দম ভট্টাচার্য, ঠিক কি হচ্ছে বলুন তো? তৃণমূল কংগ্রেসের যারা বিশ্লেষক বা তৃণমূলপন্থী তারা বলছেন যে মুসলিম ভোট একটা ফ্যাক্টর, সব মুসলিম মানুষজন যারা রয়েছেন তারা ঝাঁপিয়ে পড়ে 100 জায়গায় 100ই ভোট দিয়েছেন, কারণ এবার তাদের মধ্যে ভয় ঢুকেছে এসআইআরে তাদের নাম কেটে যেতে পারে। আবার বিজেপি বলছে যে হিন্দু কনসলিডেশন হচ্ছে। আমারও মনে হচ্ছে হিন্দুদের অভূতপূর্ব কনসলিডেশন হয়েছে। আপনার কি মনে হচ্ছে? প্রথমে তুমি ময়ূক যার কথা দেখালেন আর কি, কাউন্টিংয়ে খেলা হবে, আসলে গত 5 বছর আগে ভুলে গেছিলেন একটা ডেট উনি। সেই ডেটটা ছিল 1 এপ্রিল 2021। হ্যাঁ, নন্দীগ্রামের ভোট ছিল সেদিনকে না ওনাকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একদম মনে রাখবে, ঠিক 5 বছর আগে। এটাও আরেকটা এপ্রিল, 1 এপ্রিলে এপ্রিল ফুল কাকে বলে সেটা 1 এপ্রিল 2021 নন্দীগ্রাম দেখিয়েছিল। দ্বিতীয় কথা বলি, মুসলিম কনসলিডেশন আগেই ছিল, গত 10 বছর ধরেই ছিল। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুরা ভোট দিতে বেরিয়ে আসছে, তাদের অস্তিত্ব, তাদের জীবন, তাদের ঘরের মেয়েদের সম্মান বাঁচানোর জন্য। তোমাকে দুটো স্ট্যাটিস্টিক্স দিই। আজকে 68টা বুথে ঝামেলা হয়েছে 40,000 বুথের মধ্যে। কোন কোন অঞ্চলে তোমরা জানো, মার খেয়েছেন? কুমারগঞ্জ, চাচল, রাজগঞ্জ যেখানে আমি ছিলাম আমার কাকার বাড়িতে, নওদা, লাভপুর, দুবরাজপুর, খয়রাসোল, সিতাই, শীতলকুচি। একটা মজার জিনিস শোনায় ময়ূক, এইখানে প্রায় 74,000 ভোট আছে 2024 সালে। তাতে দেখা যাচ্ছে, মানে ছাপ্পা কোন পর্যায়ে যেতে পারে একটু জেনে রাখো, সেখানে 64,500 ভোট পায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পায় 1135, সিপিএম কংগ্রেস মিলে পায় 1012। মানে একদিকে 65,000 আর একদিকে হচ্ছে 1000, আর 6000 ভোট দিতে যায় না। তার মানে সেই ছাপ্পাগুলো যখন বন্ধ করা হচ্ছে, সেই পোলিং এজেন্টকে বার করে দেওয়া যখন বন্ধ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, পুলিশের দ্বারা, সেখানেই বন্দুক, সেখানেই গুলি আটকাচ্ছে। আজকে সাংঘাতিকভাবে সেই জিনিসগুলো আটকাচ্ছে। রাজগঞ্জে যেখানে ছিলাম তার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হচ্ছে পঞ্চগঞ্জ, রংপুর বাংলাদেশের বর্ডার। প্রতি বছর ভোটের সময় বর্ডার পেরিয়ে 10,000 জিহাদি ঢোকে, এবার বন্ধ বাই দ্য সিআরপিএফ অ্যান্ড বিএসএফ। আমার কাছে খুব গর্বের, জানো তো, আজকে লাশ নয়, হু হু করে লাশ নয়, হু হু করে ভোট পড়েছে, এবং পড়েছে একটা বন্দুকের কোনো গুলি ফায়ার হয়নি, মানে গানশটের শব্দ শোনা যায়নি, একটা বোম পড়েনি, একটা পেটও পড়েনি। মানে ভাবুন কি অবস্থা। এর পিছনে আছে একজন অসাধারণ বঙ্গতনয়, তিনি আইআইটিয়ান, তিনি পিএইচডি, তিনি আইএস, তার নাম হচ্ছে সুব্রত গুপ্ত। কে বলেছে বাঙালি সফল নয়? কে বলেছে বাঙালি অ্যাডমিনিস্ট্রেশন পারে না? কে বলেছে বাঙালি নিশ্চিন্তে শান্তির ভোট করাতে পারে না? মনে রাখবে, অনেক সুন্দর সুন্দর নামগুলো বলি, লাস্ট বলে এটুকুই শেষ করি। অনেকগুলো সুন্দর হীরের টুকরো সরকারি দলের লোকদের ধরা হয়েছে, তাদের নাম খরগোশ, হ্যাপি কিং, মিস্টার ইন্ডিয়া, ব্লু বোম, উচ্ছে। এরা হচ্ছে এক একটা জায়গায় বিরাট করে সরকারি অনুপ্রেরণা করে ভোট কালেক্ট করে, এরাই 2 কোটি ভোট এনে দেয় সরকারি দলকে। আজকে তারা সবাই সুন্দর করে সিআরপিএফ এবং পুলিশের গারদে আছে। সুতরাং অনেকটা হয়েছে। এবার অবশ্যই উনি যেটা বললেন, ওনার লক্ষ্য থাকবে, অলরেডি চেষ্টা শুরু হয়ে গেছে স্ট্রং রুমে ইভিএম বদলানোর এবং কাউন্টিংয়ের মধ্যে গিয়ে অসাধারণভাবে, এবং 29 তারিখে আরও বড় জেহাদি বাহিনী নামবে। চেষ্টা করবেন, পারবেন না, এবং আবার 4 তারিখ চেষ্টা করবেন, পারবেন না। হিন্দুরা এবার জিতবে। ঠিক, হিন্দুরা এবার জিতবে শুধু নয়, হিন্দুরাই এবার এই ছবিগুলো, সেই ছবিগুলো ডিলিট করবে নিজের মাথা থেকে। কোন ছবিগুলোর কথা বলছি আমি পথিকৃৎ পাইনের এবং অন্যান্যদের কাছে যাওয়ার আগে পিসিআরকে বলবো যে মর্মান্তিক ছবিটা আমরা দেখেছিলাম। কেন ভাই, আমাদের বাংলায়, মা কালীর বাংলায় প্রিজন ভ্যানের মধ্যে কেন মা কালীকে নিয়ে যাওয়া হবে এবং পুলিশ খুব ক্যাজুয়ালি সেটা বুট পরে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? মানে এই ছবি দেখার পরে মানুষজন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেনি বলে, হাইওয়ে বন্ধ করে দেয়নি বলে, ট্রেন জ্বালায়নি বলে তারা কি দুর্বল? এই ছবিটা যেভাবে দাগ কেটেছে হিন্দুদের মনে, সব কিছু মনে রাখা হবে, সব কুছ ইয়াদ রাখা জায়গা। হ্যাঁ, আমরাও বলছি সব কুছ ইয়াদ রাখা জায়গা। 2025 থেকে, 2021 থেকে, 2011 থেকে যা যা হয়েছে। জয় শ্রীরামকে একবার গালাগাল বলেছিলেন না? কি অদ্ভুত পরিহাস।
সেই জয় শ্রীরামই এখন প্রত্যেক নেতাকর্মীকে এই বাংলায় 2026-এ ভোট করার আগে বলতে হলো। তৃণমূল কংগ্রেসের নেতারা ধুমধাম করে নবরাত্রি থেকে শুরু করে রামনবমী করছে, সব মনে রাখা হবে। এটা হয় না কখনো, 12টা বাজিয়ে দেওয়া যায় না, হরগোবিন্দ দাসদের মুছে ফেলা যায় না। আমি আজকে বলছি, সিপিএম এটা বলছে না, হরগোবিন্দ দাস অমর থাকবে, চন্দন দাস অমর রহে, কমরেড চন্দন দাস, কমরেড হরগোবিন্দ দাস, তাদেরকে সিপিআইএম ভুলে যেতে পারে, বাংলার মানুষ ভুলবে না। এই চোখের জল, পারুল দাস, এই চোখের জল এত সস্তা নয়, বাংলার মানুষ এটা বুঝতে পারছে। পথিকৃৎ পাইন কি বলবেন? বিহার আসামের পর হিন্দু কনসলিডেশনই অনেক খেলা ঘুরিয়ে দিতে পারে। ওই প্রথম কথা হচ্ছে, দুপুর 3টের সময় যখন দেখলাম যে প্রায় 79% ভোট হয়েছে, মানে এটা অভূতপূর্ব। কারণ যেখানে 35 লক্ষ মৃত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যেখানে ছাপ্পা ভোটিং এবার অনেক পার্সেন্টেজ বা পসিবিলিটি কম, সেখানে 3টের মধ্যে 79% ভোট মানে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে। এবং এটার জন্য ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সেসকে যথেষ্ট অভিনন্দন দেওয়া উচিত। তারা কাকে ভোট দিয়েছে সেটা 4 তারিখ জানা যাবে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু মানুষ নির্ভয়ে গিয়ে ভোট দিতে পেরেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, একটা যে পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে এফআইআর এর জন্য মানুষ ভীষণ রেগে আছে, কিছুটা প্রবলেম সবার হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, ডিমনিটাইজেশন যখন 2017-তে হয়েছিল, একটা পারসেপশন ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে এটা মানুষ ভোটে গিয়ে তার একটা উত্তর দেবে। কিন্তু তারপরে যখন উত্তরপ্রদেশে অ্যাসেম্বলি ইলেকশন 2017-তে হয়, ডিমনিটাইজেশনের পরে একটা অভূতপূর্ব ওখানে জিত বিজেপির হয়, যেটা লিটারালি 2/3 মেজরিটির মধ্যে। তো সুতরাং এইটুকু বলা যায় যে এইবার মানুষ অনেক দিন পরে হয়তো ভোটটা দিতে পেরেছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আরেকটা জিনিসও আমার মনে হয়, আমি চন্দ্রচূড় এবং সুদীপ্তদার কাছে যাওয়ার আগে একবার দর্শকদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট, যেটা আমি কালকেও দেখিয়েছি, পরশুও বিভিন্ন অনুষ্ঠান করেছিলাম, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট তৃণমূল কংগ্রেসকে যে পরিমাণ ড্যামেজ করেছে, অন্য কোনো বাইট বা প্রতিক্রিয়া সেই ড্যামেজটা রিকভার করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হজযাত্রীদের জন্য, পবিত্র হজযাত্রার সময় যারা যান, তাদেরকে যে ভাষায় প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, আমি সেই ব্রেকিং নিউজটা নেব এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাবো। ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিই, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা নিই। মমতা বন্দ্যোপাধ্যায় হজযাত্রা নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন এবং যে বাইট, তিনি মন্তব্যটা যেটা করেছিলেন, হজের সঙ্গে এনআরসি গুলিয়ে দেওয়ার চেষ্টা মমতার, ভোটের সময় হজে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, ফের সংখ্যালঘুদের উস্কানি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা বুমেরাং হলো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনবো। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। চন্দ্রচূড় ঘোষ কি মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় কি আসলে গোটা খেলাটা ঘুরে গেল? সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ঝাঁকে ঝাঁকে ভোট দিতে এলো না, আসলে এটাও একটা ফ্যাক্টর হলো বিরক্তি প্রকাশ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? ময়ূর, তুমি জানো আমি গুরগাঁওতে থাকি, এখানে আমি যে সোসাইটিতে থাকি সেখান থেকে যত বাঙালি ডোমেস্টিক হেল্প আছে, দলে দলে সবাই বাড়ি গেছেন ভোট দিতে, সেটা খুব ভালো কথা। কিন্তু তার মূলে রয়েছে একটা ভয়ের মেসেজ যে আমরা যদি না যাই, আমাদের বলা হয়েছে আমাদেরকে গ্রাম থেকে প্রায় এক্সকমিউনিকেট করে দেওয়া হবে, গ্রামের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এবং ভোটার লিস্ট থেকে বরাবরের জন্য নাম সরে যাবে, চলে যাবে। তো এই ভয়ের ভিত্তিটা ছিল, এটা দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা, ফলে এটা শোনা কথা নয়, এটা শোনা গল্প নয়। এইটা তো গুরগাঁওতে আমি দেখেছি, বাইরের কথা জানি না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আজকে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমি প্রথম থেকে বলে আসছি, 3টে ফ্যাক্টর এই ভোটের ফলাফল নির্ণয় করবে। একটা এসআইআর, দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি মেজারমেন্ট যেগুলো নেওয়া হয়েছে,
এবং তৃতীয় হচ্ছে হিন্দু ভোট কনসলিডেশন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যেটা নেওয়া হয়েছে তার ফল আমরা সচক্ষে দেখেছি, ভায়োলেন্স অনেকটা কমেছে। তা সত্ত্বেও যেভাবে ভায়োলেন্স আমরা বিশেষ কিছু বুথে দেখেছি, ওই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যদি না থাকতো তাহলে যে কি হতো সেটা ভাবতেও শিউরে উঠতে হয়। মানে আশা করব হিন্দু ভোট কনসলিডেশন অন্তত কিছু পরিমাণে বাড়বে, যার জন্য এই যে জয় বাংলা নামক যে চোখের অসুখ, যেটা ছোঁয়াচে অসুখ, যেটা কনজাংটিভাইটিস, সেই অসুখটা সরবে এবং আমরা পরিষ্কার চোখে বাঙালিরা আবার আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করতে পারবো। এবং এই যে এসআইআর এর ফলেও একটা বড় ইম্প্যাক্ট পড়বে। এখনই জানি না কতটা কি হবে, কিন্তু যতটুকু আজকে দেখেছি যে রকমের ভোট পড়েছে, যে রকমের ইলেকশন কন্ডাক্ট করা হয়েছে, সেটা খুবই আশাব্যঞ্জক। এবং পরিবর্তনের যে প্রয়োজন পশ্চিমবাংলার, সেটাকে বলে দিতে হয় না, সেটা বারবার আমি বলে এসেছি, এখনো বলে যাচ্ছি। এই পরিবর্তন যদি না হয়, কিন্তু এবার আপনার কি আপনি একটু স্কেপটিক্যাল থাকছেন না? কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। চন্দ্রচূড়, আমি একবার আপনাকে থামাবো, কিছু তো চেঞ্জ হচ্ছে। মাইক্রো ম্যানেজমেন্টের দায়িত্বে এবার বিজেপির যে নেতা, তার নাম অমিত শাহ আজকে একটা কাণ্ড করিয়ে ফেললেন। 20 থেকে 25 মিনিট তিনি যে কন্ট্রোল রুমটা, যেখান থেকে একেবারে ডেটা এন্ট্রির কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, বিভিন্ন বুথে বুথে যে কাজগুলো বিজেপি সল্টলেক অফিসে হয়, সেখানে তিনি এলেন শুধু না, সেখানে বসে মিটিং করলেন। কাদের সাথে মিটিং করলেন? যারা একেবারে তৃণমূল স্তরের কর্মী, যারা মূলত বিজেপির একেবারে অফিসের কাজগুলো করে, তাদেরকেও নির্দেশ দিচ্ছেন অমিত শাহ নিজে। সকালবেলা অমিত শাহ জনসভা করছেন, দুপুরবেলা মিটিং করছেন, রাত্রিবেলা রিভিউ মিটিং করছেন, এবং সেই মিটিংগুলো 1টা-1:30 অবধি চলছে। বিজেপির নেতারা তারা সেই মিটিং অ্যাটেন্ড করছেন। অমিত শাহ সেই ছবিটা একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। সল্টলেক বিজেপি পার্টি অফিসে মাইক্রো ম্যানেজমেন্ট করছেন অমিত শাহ নিজে, দেখুন। এই হচ্ছে বিজেপি সল্টলেকের পার্টি অফিস, এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এই কন্ট্রোল রুমে খোদ অমিত শাহ নিজে মাইক্রো ম্যানেজমেন্ট করছেন। চন্দ্রচূড়, কি বলবেন? কিছু কি বদল আসছে মনে হচ্ছে? অমিত শাহ নিজে 7 দিন থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপ্রত্যাশিতভাবে নিজে বাজি ধরে বলছেন যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এবার বদল সুনিশ্চিত। এতটা কনফিডেন্ট? ময়ূক, একদম একমত। এই ব্যাপারে আমি একদম একমত যে 2021 এবং 2024-এ যে ধরনের আমরা ক্যাম্পেইন এবং ইলেকশন ম্যানেজমেন্ট বিজেপির তরফ থেকে দেখেছিলাম, এইবারে তার কোয়ালিটি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক বেশি ডিটেলে মনোযোগ দেওয়া হয়েছে এবং গ্রাউন্ড লেভেলে কাজ হয়েছে। তার ফলাফলটা আসতে বাধ্য। এই পশ্চিমবাংলায় অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে না, তার কারণ হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সিকে কাজ করতে দেওয়া হয় না। গা জোয়ারি করে, ভয় দেখিয়ে, ভোট যতক্ষণ না ভোটের বাক্সে পৌঁছতে দেওয়া হচ্ছে, সেগুলোকে আটকে দিলে অ্যান্টি ইনকামবেন্সি রিফ্লেক্টেড কেমন করে হবে ভোটের ফলাফলে? এইবারে বিজেপির নেতৃত্ব যেখানে বসে থেকে গ্রাউন্ড লেভেলে কাজ করে গেছেন এতদিন ধরে, এবং খুব বুদ্ধির সঙ্গে, কনসিডারেশনের সঙ্গে, কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছেন। আমার মনে হয় তার ফলাফলটা ভোটের রেজাল্টে আসতে বাধ্য এবং অনেক বেশি ভালো ফল হবে এবারে। ঠিক। আমি সুদীপ্তদার কাছে যাওয়ার আগে একবার হ্যাঁ, প্রতিক্রিয়া 30 সেকেন্ডস। না, আমি একটা কথা বলছি যে একটা ভোটার মোবিলাইজেশন যেটা শাসক দল করতো, এবার কিন্তু মনে হচ্ছে যে প্রধান যে বিরোধী পক্ষ, সেও সেই ভোটার মোবিলাইজেশন বুথ লেভেলে করতে সম্ভব এবং সাকসেসফুল হয়েছে। চতুর্থ একটা পয়েন্ট, আমি লাস্ট পয়েন্ট দিতে চাই, এটা এই ইলেকশনটা একটা ইনফ্লেকশন পয়েন্ট কিন্তু পাক পরিবর্তন বিন্দু যেটাকে বলে না। 2011-তে আমরা এই ধরনের মোবিলাইজেশন দেখেছিলাম, যেখানে মানুষকে বলতে হয়নি কি করতে হবে, বা মানুষকে পুশ করতে হয়নি যে আপনারা কি ভোট দিন। এবার কিন্তু মানুষ নিজে স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। এই যে ইনফ্লেকশন পয়েন্ট যেখানে যে কোনো ইলেকশনের হয় না, সেটা একটা ক্রিটিক্যাল ইম্প্যাক্ট হয়। কি হবে এবার আমি বলতে পারবো না, বলতে চাইছি না, কিন্তু এটা একটা ইমপ্যাক্ট হয় যেটা অভূতপূর্ব হয়, যেটা জেনারেল, যেটা আপনার ট্রেন্ড থাকে। আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমি একবার সুদীপ্তদার কাছে যাওয়ার আগে আজকে সকালবেলা ইন্দ্রাশিস যে চিত্রটা দেখিয়েছিল, আমি সকাল 7টা থেকে যখন কভারেজে ছিলাম স্টুডিওতে এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছিল, সকাল 8টা-9টার থেকে যে চিত্রটা শামশেরগঞ্জে আমরা দেখতে পারি, তখনই মনে হয়েছিল কিছু একটা বদল আসতে চলেছে। কারণ যে পরিমাণ হিন্দু পুরুষ এবং মহিলা তারা ভোরবেলা থেকে লাইন দিয়েছেন, যেন এটাই তাদের শেষ ভোট, যেন এবার ভোট না দিতে পারলে সত্যিই তাদের জীবন বৃথা হয়ে যাবে। এটা কিন্তু সিগনিফিকেন্ট ছিল। ভোরবেলা
আমাদের প্রতিনিধি যে যে ছবিগুলো তুলে ধরেছে আমি একবার আপনাদের দেখাতে চাই, এবং তারপর এলো সেই ভয়ঙ্কর ফ্যাক্ট 11টার মধ্যে প্রায় 50% ভোট হয়ে গেছে শামশেরগঞ্জে। দেখুন, এই মুহূর্তে রয়েছে জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে, চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই এলাকার যারা ভোটাররা রয়েছেন তারা একেবারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকের হাতে ভোটার কার্ড, স্লিপ, সে সমস্ত কিছু নিয়ে একেবারে যেরকম মহিলারা একদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, অপরদিকে যারা পুরুষ ভোটার তাদেরও কিন্তু অন্য একটি লাইন একেবারে পাশে সমান্তরালে কিন্তু সেই লাইন করে ভোটারেরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং সিআরপিএফ এর আধিকারিকেরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে জাফরাবাদ, যে জাফরাবাদ গত বছর কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই জাফরাবাদে ভোট গ্রহণ চলছে। বলছি, ভোট দিতে এসছেন? হ্যাঁ। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আপনাদের এখানে যে পরিস্থিতি হয়েছিল, তারপর শান্তি আসে যেন। আমাদের বাড়ি পুড়েছে, তো আমরা খুব কষ্টে বেঁচে গেছি, তো এখন চাইছি যে আমরা যেন ভালোভাবে শান্তিতে বাস করতে পারি, মানে আর যেন এই কষ্ট না আসে। আমরা বাড়িতে প্রায় 15 জন ছিলাম। সেদিন হয়েছিল তো বেলা 9টার দিকে, কোথা থেকে সব উড়ে এলো আমরা তো জানি না কিছু। আমরা বাড়িতেই ছিলাম সবাই, একবার ভাঙচুর করে লুট করে নিয়ে চলে গেল, তারপর আগুন দিয়ে দিল। সেই দৃশ্য আর যেন না দেখতে হয়, এটাই বলতে চাইছি। আজকে যে ভোট দিতে এলেন, কোনো সমস্যা হয়েছে, ভয় কিছু? না না, ওইসব কিছু নাই এখন আর। বিএসএফ এর জন্য আমরা ভালোই আছি। বিএসএফ চলে গেলে এবার কি হবে, এটাই একটা দুশ্চিন্তা আছে। আমরা চাই যেন বিএসএফটা স্থায়ীভাবে থাকে। ভোট দিতে কিছু ভয় কিছু হচ্ছে? না, কিছু ভয় নাই। ভয় কিছু? দেশটা শান্তি চাই আমরা, আমরা অশান্তি চাই না। ক্যাম্পটা চাই এখানে, ক্যাম্প না হলে আমাদের জান বাঁচবে না। মানে ওরা আগে ছিল বেটা ছেলে, যে ঝামেলা হলো, এখন বলছে ছেলে পেলে গেছে, তো বলছে এই আগে বেটা ছেলে হলে এবার আমরা শুদ্ধ হয়ে যাবো মেয়ে ছেলে, এরকম মজা বলছে যে গো মুসলিমের মেয়ে ছেলে। তো কি করে ক্যাম্প না হলে আমরা বাঁচি এখানে? ওই বেরকাই তো আমাদের বাড়ি ঘর পুতো, ওই যে ওর ঘর ভেঙেছে দোকানি, ওর পিছনে আমাদের বাড়ি। আপনাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছিল? ভাঙচুর হয়নি আমাদের বাড়ি, আমরা একটা দোকান ঘর ভেঙেছে ওদিকে। দোকান ঘর ভেঙে দিয়েছিল? হ্যাঁ, ওদিকে সরানের কানে আছে। আমরা এবার মেয়ে ছিল শুদ্ধ হয়ে যাবো। ভোটার লাইনে দাঁড়িয়েছেন অনেকেই, এবং তারা চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক। শান্তি ফিরে আসুক, এটাই তো চাইছেন? হ্যাঁ, শান্তি ফিরে আসুক, যেন ঝঞ্ঝট ঝামেলা যেন না হয়, শান্তিপূর্ণ যেন ভোট হয়। কি চাইছেন আপনারা এখন? আমরা শান্তি চাই, যেন গন্ডগোল না হয়। মারপিট পুরা টুরা সব করেছে, তো বলেন তো আমরা কি করে থাকবো? আমরা শান্তি চাই, এটাই আমাদের কর্তব্য। এই অঙ্গীকার নিয়ে আজকে ভোট দিতে এসছেন? হ্যাঁ, অর্থাৎ যেটা ভোটার লাইনে যে সমস্ত ভোটারেরা দাঁড়িয়েছেন তারা বলছেন যে 1 বছর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন শান্তি রয়েছে এবং শান্তিটা ফিরে আসুক, বিএসএফ ক্যাম্প হোক এলাকায়, এমনটাই চাইছেন জাফরাবাদের সাধারণ ভোটারেরা। শুধু তো একটা হিন্ট দিন, বাংলায় যে কথাগুলো এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গার মানুষজন বলছে, হিন্দুরা বলছে, এটা যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে পারে বিজেপির। হিন্টটা দিন একটা। আমি আপনাকে বলি, এইবার মানে হিন্দু ভোট এভাবে কোনোদিন কোথাও পড়েনি, এটা একটা রেকর্ড, এবং এই রেকর্ড ভাঙা যাবে না। কারণ আজকের ডেটে হিন্দু ভোট জেনারেলি, হিন্দু বাঙালি ভোট আমাদের রাজ্যে অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 74% পড়ে। এই প্রথমবার হিন্দু ভোট প্রায় 100% পড়ছে। কেন আমি প্রায় 100% বলছি? একমাত্র যদি কেউ বাড়িতে না থাকেন বা ইয়েতে যান, মানে হসপিটালে যান বা অসুস্থ থাকেন, তাছাড়া 92 থেকে 95% ভোট পড়া সম্ভব না। অন্যান্যবার কি হয় যে মুসলিম ভোট 100% পড়ে, কিন্তু হিন্দু ভোট পড়ে না। এইবার মনে রাখতে হবে, এবার কিন্তু হিন্দু ভোট পুরোপুরি পড়েছে, এবং এটা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। আজকে আমি আপনাকে বলছি যে 152টা যে আসন আছে, এখানে কিন্তু যদিও বিজেপির বহু নেতা বলছেন যে আমরা মোটামুটি 100-র কাছাকাছি যাব, এটা কিন্তু 100 ছাড়িয়ে যাবে। তার মূল কারণ এই 74 থেকে 92, এই যে অ্যাডিশনাল যে ভোটটা পড়েছে, এই ভোট কোনোদিন পড়েনি। কেন পড়েনি? মানুষ কোনোদিন আজকের মতো ভাবেননি যে আমাকে আবার বরিশাল, ঢাকা বা চিটাগাংয়ের মতো নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। মানুষ কিন্তু ভাবছে যে ওই দিল্লিতে পড়ে থাকা তাবুগুলো যেগুলো রেখে এসছে, সেখানে গিয়ে বসতে হবে আমাদের। সুদীপ্তদা, আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রত বাবু, প্রথমত কংগ্রাচুলেশনস, প্রথম দফার এই ভয়ঙ্কর যে লড়াই, সেই লড়াইয়ে জিতলেন, ম্যান অফ দ্য ম্যাচ ইলেকশন কমিশন হলো। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? 92% ভোটিং হয়েছে।
আমি তো বলবো ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গের নাগরিকরা। তার কারণ হচ্ছে সমস্ত ভয় সবকিছু উপেক্ষা করে, বিভিন্ন রকম প্রচার উপেক্ষা করে তারা ভোটের লাইনে এসছেন এবং আজকে প্রায় রেকর্ড 92% মানুষ ভোট দিতে পেরেছেন। সুব্রতবাবু, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছিলাম যে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঝামেলা হয়েছে, সেগুলোতে কি আপনারা অ্যাকশন নিয়েছেন? কারণ আপনারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয় স্যার। আমরা দেখুন, আমরা গতকাল রাত থেকেই বিভিন্ন রকম অ্যাকশন নিচ্ছিলাম। কিছু কিছু অ্যাকশন গতকাল রাতেও নেওয়া হয়েছে যাতে আজকে সকালে ভোট খুব শান্তিপূর্ণভাবে শুরু হয়। এবং আজকে সকাল থেকে আমাদের ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে, যেখানে আমরা পুরো এই 42-45 হাজার বুথের ছবি ওয়েবকাস্টিং মানে কন্টিনিউয়াসলি নজর রাখছিলাম তার উপরে, সেখানে যে ধরনের অভিযোগ আসছিল, প্রতিটা অভিযোগের ওপর পদক্ষেপ করা হয়েছিল। কখনো সেক্টর অফিসারদের পাঠিয়ে, কখনো রিটার্নিং অফিসারকে এনকোয়ারি করতে বলে, কখনো সেন্ট্রাল আর্মড ফোর্সকে পাঠিয়ে, কখনো কুইক রিঅ্যাকশন টিমকে পাঠিয়ে, কখনো অবজারভারকে জানিয়ে প্রতিটা ক্ষেত্রেই আমরা পদক্ষেপ করেছি। সুব্রতবাবু, আমার আরেকটা প্রশ্ন, গোটা বাংলা এই মুহূর্তে বলছে যে আপনারা এবার যে কাজটা করেছেন, আমি শামশেরগঞ্জ ধুলিয়ানের বিভিন্ন মানুষজনের কথা বলছিলাম, ধন্য করছে। একজন ভিভিআইপি বা একজন নেতা যে পরিমাণ সিএপিএফ বা সিআরপিএফ পায়, আমি দেখছিলাম শামশেরগঞ্জের মানুষ সে পরিমাণ সিএপিএফ সিআরপিএফ পেয়েছে। কিন্তু কমপ্লিসেন্সি বলে একটা শব্দ আছে। নির্বাচন কমিশন এটা দেখে দ্বিতীয় দফায় কি ছেড়ে দেবে, না এর থেকেও আটো থাকবে? এইটা অনেকের মধ্যে একটা ভয় দক্ষিণবঙ্গে কাজ করছে। না, একেবারে আমি আপনার এই প্রশ্নটাকে দুভাগে উত্তর দেব। প্রথম কথা হচ্ছে, কমপ্লেসেন্সির কোনো জায়গাই নেই। আমরা আজকের যে অভিজ্ঞতা আমাদের হলো, তার থেকে আমরা কতকগুলো জায়গা যেখানে আমাদের দুর্বলতা আছে বা আরো ভালো পরিকল্পনা করা যায়, সেগুলোকে আমরা নির্দিষ্ট করতে পেরেছি। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনায় কিছু কিছু পরিবর্তন দ্বিতীয় দফার জন্য হবে, এটা প্রথম। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যেও কিছু পরিবর্তন আনা হবে মানে ডিজাইনে, যাতে আমরা খুব আরো তাড়াতাড়ি ইন্টারভিন করতে পারি যেখানে যেখানে সমস্যা হবে বা হওয়ার মানে উপক্রম হবে। সুব্রতবাবু, একটা কথা, এখানে যারা অতিথিরা রয়েছেন এবং বাংলার মানুষও মানে আপনাদের সুপার হিরোর মতন তারা দেখছে। বাংলার মানুষ ভালো করে দ্বিতীয় দফায় ভোটটা দিতে পারবে তো প্রথম দফার মতন? এইটুকু আশ্বাস শুধু আপনার থেকে চাই। আমি বাংলার মানুষকে বলবো যে আপনাদের ফেজ 1-এর আপনাদের ভাই বোনেরা যেরকম ভাবে সাহসের সাথে নির্ভয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, আপনাদের তার চেয়েও ভালোভাবে করতে হবে। আমরা আজকে 92% করেছি। আমি দ্বিতীয় দফার ভোটারদের বলবো, আপনারা নিশ্চিত হয়ে নির্ভয়ে এই রেকর্ডকে ব্রেক করে 100% লোক ভোট দিন দ্বিতীয় দফায়। এবং আমি দেখলাম সিইও দপ্তরের যে প্রেস কনফারেন্স এবং মুখ্য নির্বাচনী চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনিও বলছেন যে অবিশ্বাস্য, এটা রেকর্ড পরিমাণ ভোট। মানে এটা স্বাধীনতার পর থেকে এই পরিমাণ ভোটার টার্ন আউট সেটা খুব কমই হয়েছে, এটা কি ঠিক? আমি স্বাধীনতার পরবর্তী ভোটের পরিসংখ্যান আমার কাছে রেডিলি নেই, কিন্তু আমি গত 30 বছরে এই হারে ভোট দেখিনি। এবং গত 30 বছরে আপনি বাংলায় বহুদিন ছিলেন আমলা হিসেবে। সুব্রতবাবু, অনেক ধন্যবাদ। আমরা খুব কম সময়ের জন্যই আপনাকে পেলাম। অবশ্যই এরপরে আমি আপনার সাক্ষাৎকারে গোটা বাংলার মানুষকে জানাবো আমাদের সুপার হিরো যারা, আবারও বলছি স্যালিউট আপনাকে, মনোজ আগরওয়ালকে, জ্ঞানেশ কুমারকে, বাংলার মানুষকেই এই ভরসাটা দিয়েছেন। একটা বোমা, একটা বন্দুকের শব্দ সিরিয়াসলি আমরা আজকে শুনিনি। সুব্রত বাবুদেরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। এবং তার পাশাপাশি কিছু তো একটা বদলাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে এসে আজকেও বলে গেছেন, আরামবাগের মানুষজনকে যদি উত্তক্ত করে গুন্ডা বাহিনী 29 তারিখ, 4 তারিখ ধরে বেছে নাকি উল্টো করে ঝুলিয়ে দিয়ে শাস্তি দেওয়া হবে। কি হুঙ্কার তিনি দিচ্ছেন আমি জানি না। গুজরাটের একটা সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা 2002-03 সালের, তিনি কি আবার 2026-এ অবতীর্ণ হলেন বাংলায় জানি না, কিন্তু অমিত শাহ ঠিক কি বলেছেন একবার শুনুন।
मैं दीदी के गुंडों को कहकर जाता हूं 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को आरामबाग वालों को परेशानी की तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम। সুদীপ্তদা আপনি বলছিলেন 30 সেকেন্ডস। আমি লজ্জিত, সুব্রতবাবু টেলিফোন লাইনে ছিলেন এবং সিরিয়াসলি এবার কিন্তু ওনাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত, যদিও আমি বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই না, যেটা বললাম যে দ্বিতীয় দফাটা এখনো বাকি রয়েছে। এরা প্রার্থীদের ধমকেছে, ভোটারদের ধমকেছে, এরা প্রার্থীদের তো পিটিয়েছে আপনি দেখলেন, এবং তার সঙ্গে ধরুন এর আগে বিচারকদের উপর আক্রমণ করেছে কয়েকদিন আগে। পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে পিসিআর ভাইপো কনস্ট্যান্টলি থ্রেট করছে যে আপনারা যদি নির্বাচন কমিশনকে কোঅপারেট করেন তাহলে আপনাদের ইলেকশনের পর আমরা দেখে নেব। এত কিছুর পরেও, এবং আমাদের তো বলছেই যে এরপর নাকি আমাদের খুন করে দেওয়া হবে, মানে আমরা তার জন্য প্রিপেয়ার্ড যে 4 তারিখের পর যদি হেরে যাই, আর শিওর গতবার 68 লোক, এবার 68-র মধ্যে আপনি আমার নাম অন্তত পাবেন, যেভাবে আমরা লড়াই করেছি। তো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ বেরিয়ে এসে, এবং হিন্দু ভোট, আমি বলছি ইভেন গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কোথাও এত হিন্দু ভোট পড়েনি যেটা এখানে পড়লো। আমি এর আগে একবার বলেছিলাম হিন্দু ভোট কনসলিডেশন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে 65% হিন্দু ভোট পড়েছে, যেটা লোকে এর আগে কাউন্ট করেনি। এইবার আমি বলছি ভোট পড়ছে 100%, মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে তা না, ভোট পড়ছে 100%, এবং এর একটা দুর্দান্ত রেজাল্ট হবে যেটাকে কল্পনাই করতে পারছে না। আমি আজকে বলছি, আজকে কম করে 152-র মধ্যে 100 ক্রস করে যাবে বিজেপি, মানে যদিও বিজেপির নেতারা এর কম বলছেন, আমি বলছি আপনি লিখে রাখুন আজকের রেজাল্ট 100 থেকে 110-এর মধ্যে থাকবে আজকের যা রেজাল্ট আছে। এরপর পরের দিন যদি ঠিক এইভাবে ভোট হয়, আমি আপনাকে বলছি 4 তারিখের পর 5 তারিখ আপনি বহু লোককে ওয়েস্ট বেঙ্গলে পাবেন না, ফ্লাইট ধরে তারা এখান থেকে বিদায় নেবেন। বেশ খুব ভয়ঙ্কর কথাবার্তা আপনি বলছেন, কিন্তু হয়তো এটাই সত্যি কথা। বাঙালির এবারই শেষ সুযোগ, এবং এই শেষ সুযোগটার সদ্ব্যবহার বাঙালি কতটা করতে পারে তার নির্বাচন এবার। হিন্দুরা যে পরিমাণ ভোট দিয়ে দেখিয়ে দিল, মুর্শিদাবাদ, মালদার, উত্তরবঙ্গের মেদিনীপুরের হিন্দুরা যেভাবে কনসলিডেটেড হলো, অভূতপূর্ব। নতমস্তকে তাদের প্রণাম জানাচ্ছে গোটা বিশ্বের সনাতনীরা, নতমস্তকে গোটা দেশ প্রণাম জানাচ্ছে যারা প্রথম দফায় 90-92% ভোটিংটা করলো। স্যালিউট আপনাদের, এবং স্যালিউট ভারত রাষ্ট্রকে, যারা এবার সত্যি দেখিয়ে দিল গণতন্ত্রের উৎসব কাকে বলে। দ্বিতীয় দফা অবধি আমাদের কিন্তু অতি উৎসাহী হলে চলবে না, দাঁত চেপে লড়াইটা করতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH